মঞ্চে আসীন কৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ একাডেমির প্রিন্সিপাল ব্রহ্মচারী অসীম চৈতন্য মহারাজ, দর্শক আসনে পূজনীয় মহারাজবৃন্দ, শিক্ষকেরা, শিক্ষিকারা এবং আমার প্রিয় ছাত্রেরা, আজ স্বামীজির শিকাগো অ্যাড্রেসের 132 বছর পূর্ণ হচ্ছে। এই দিনটি ছিল আমাদের জাতির জন্য একটা রাইজিং বেলের মতো। রাইজিং বেল কথাটা বললাম তার কারণ হস্টেলে যারা থাকো তারা রাইজিং বেলের সঙ্গে পরিচিত। আমাদের জাতির জন্য কেন রাইজিং বেল ছিল তার কারণ আমরা আমাদের স্বরূপ ভুলে গিয়েছিলাম। মানুষ হিসাবে আমাদের স্বরূপ এবং ভারতবর্ষকে আমাদের সেই যে চিন্তা ভাবনা আমাদের স্বরূপ চিনিয়েছে সেই মাতৃভূমিকেও আমরা ভুলতে বসেছিলাম, আমাদের নিজস্বতাকে ভুলতে বসেছিলাম। স্বামীজি সাগর পাড়ে গিয়ে যে ঠাকুরের ভাষায় হাঁক দিলেন তাতে আমাদের ঘুম ভাঙল এবং ঘুম ভেঙে এখন নিশ্চয়ই আপনারা দেখছেন যে স্বামীজির ভবিষ্যৎবাণীকে সার্থক করেই ভারত কিন্তু এগোচ্ছে। যতই বাইরের দেশ থেকে আমাদের বলা হোক না কেন যে ভারতের অর্থনীতি মৃত, তার সঙ্গে ব্যবসা বাণিজ্য করে লাভ নেই, ভারত বাইরের সেই দেশই এখন বলছে, কিন্তু আমি নিশ্চিতভাবে আপনাদের বলতে পারি যে ভারত এগোচ্ছে এবং ভারতবর্ষের যে যুব সম্প্রদায়, ইউথ, দে আর নাও বেসিক্যালি ইন সাচ এ লেভেল অফ এনার্জি। আপনারা যারা বাইরে বিভিন্ন রাজ্যে গেছেন, বাইরে গেছেন, দেশের বাইরে গেছেন, তারা নিশ্চয়ই দেখবেন যে ভারতীয়রা ইউরোপ এবং আমেরিকার প্রায় প্রত্যেকটি শহরে এবং ইনস্টিটিউশনে রীতিমতো সাফল্যের সঙ্গে এগোচ্ছে। আমি নিজে যেহেতু আইআইটিতে পড়েছি, আমার সঙ্গে আমাদের নরেন্দ্রপুরের অনেক ছেলে পড়েছে, তারা বিভিন্ন দেশে থাকে, তাদের কাছ থেকে আমি নিয়মিত খবর পাই যে কীভাবে আমাদের দেশ সম্পর্কে ধারণা বদলাচ্ছে। স্বামীজি যখন গিয়েছিলেন তখন আমাদের দেশ ছিল একটা জাদুবিদ্যার আর সাপুড়েদের দেশ, কিন্তু এখন আর সেটা মনে করে না। কদিন আগেই ডোনাল্ড ট্রাম্প, প্রেসিডেন্ট আমেরিকা, উনি একটা মিটিং ডেকেছিলেন এই 2-3 দিন আগেই। তো আমেরিকার যত কর্পোরেশনস আছে, ইম্পর্ট্যান্ট অর্গানাইজেশনস আছে, তার 3টে অর্গানাইজেশনের মাথায় যারা বসে আছেন তারা ভারতীয়, জন্মসূত্রে ভারতীয় এবং একজন আইআইটি খড়গপুরেরই প্রাক্তন। তো আমি শুনছিলাম যে কারা কত বিনিয়োগ করবে তার হিসাব নিচ্ছিলেন উনি। পুরোদস্তু ব্যবসায়ী, ফলে হিসাব নিচ্ছিলেন যে কারা আমেরিকার জন্য কত ইনভেস্ট করবে। তো সেখানে মেটা, জুকারবার্গ, দেন তারপরেই যারা ছিলেন, অল অফ দেম আর ফ্রম ইন্ডিয়া। সুন্দর পিচাই ফ্রম গুগল, মাইক্রোসফটের সত্য নাদেলা, অ্যান্ড দেন IBM-এর Arvind, forgetting his title, Mr. Arvind, he was also there. তো এরা প্রত্যেকেই তাদের এস্টিমেটগুলো দিচ্ছিলেন। তো আমরা দেখছি যে ভারতবর্ষ কীভাবে এগোচ্ছে। মহারাজ আমাকে বলতে বলেছেন যে স্বামীজিকে কেন পড়বো। স্বামীজিকে না পড়ে উপায় নেই, একেবারে এক কথায় যদি উত্তর দিতে হয়, স্বামীজিকে না পড়ে কোনো উপায় নেই। কেননা নিজেকে জানতে গেলে, আমাদের দেশকে জানতে গেলে এবং আমাদের মানুষের জীবনে আমরা কি করতে পারি, আমরা কারা, এগুলো যদি কোনোভাবে জানতে হয় তাহলে স্বামীজিকে এড়িয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। আমি ছোট্ট করে কিছু টিপসের মতো বলবো যেগুলো আমি নিজে ফলো করেছি, সেগুলো আমি যারা ছাত্ররা আছেন এখানে তাদের জন্য বলবো। একটু আগেই আকাশ ও স্বামীজির বক্তৃতাটা পড়লো, আর তারপরে মীর খুব সুন্দর বলেছেন ইংরেজিতে। আমরা যদি ছাত্র হিসাবে কিছুটাও সাফল্য পেতে চাই, আমাদের জীবনে তো ভালো রেজাল্ট করার দরকার আছে, ভালো ছাত্রানাম অধ্যয়নাম তপ, আমাদের যদি ভালো করে পড়াশোনা করতে হয় তাহলেও স্বামীজিকে পড়ার বিশেষ দরকার। কেন? তার কারণ স্বামীজি পড়াশোনা নিয়ে অনেক কিছু বলেছেন। স্বামীজির এডুকেশন নিয়ে যে তার যে ডেফিনিশন, সেটা আমাদের জীবনের একটা মানে একেবারে কী বলবো গাইডলাইনের মতো আসে, যে আমাদের ভেতরে যে পূর্ণতা আছে তার প্রকাশই হচ্ছে শিক্ষা। আমরা বাইরের থেকে কিছুই নিই না, আমরা আমাদের যে সমস্ত এলিমেন্টস আমরা বাইরের পরিবেশে পাই, সেখান থেকে আমরা নিজেদের পূর্ণতাকে বিকাশ করতে পারার নামই হচ্ছে শিক্ষা। সেটি ভেতরে আছে না। এই পূর্ণতাকে বিকাশ করতে গেলে যেটা আমাদের ইনস্ট্রুমেন্ট, সেটা হচ্ছে আমাদের মন। কাঠোপনিষদে আছে না, নচিকেতা
যখন শিক্ষা পাচ্ছেন তাকে তার মূল শিক্ষা যেটা সেটা হচ্ছে আত্মানাং রথিনাং বৃদ্ধি শরীরং রথম এ গতু বুদ্ধিং তু সারথিং বৃদ্ধি প্রগ্রহম এ বচন। মানে আমাদের শরীরটা যেটি আমরা যদি একটা রথের মতো হই, আমাদের ভেতরে যে চৈতন্য শক্তি সেটি হচ্ছে রথী, রথের আরূঢ় যিনি আছেন। শরীরটা হচ্ছে রথের মতো, আর তার মধ্যে বুদ্ধি হচ্ছে সারথি, আর মন হচ্ছে সেই শরীরের চাকা। তার মানে শরীরটা যে এগোবে, রথটা যে এগোবে, তার ইনস্ট্রুমেন্ট হচ্ছে মাইন্ড। তো এই ইনস্ট্রুমেন্ট নিয়ে স্বামীজি খুব একেবারে পয়েন্টেড গাইডলাইন্সের মতো আছে যে মনকে একাগ্র যত যে করতে পারে তার গ্রেটনেস তত বেশি। দ্য ডিগ্রি অফ গ্রেটনেস ডিপেন্ডস আপন দ্য ডিগ্রি অফ কনসেন্ট্রেশন অফ দি মাইন্ড। মনকে যত একাগ্র করতে পারবো সেটি নিজের জীবনেও দেখিয়ে গেছেন। বিরাটে স্বামীজি তখন ভারত ভ্রমণে আছেন, সঙ্গে আরও গুরু ভাইরা আছেন, কালী মহারাজ আছেন, সঙ্গে অবদানন্দজি। তো বিরাট একটি লাইব্রেরি আছে, যেখানে এখনও এই লাইব্রেরিটি আছে। লাইব্রেরিতে আমরা অনেকেই জানি যে স্বামীজি এনসাইক্লোপিডিয়া নিতেন। তো তখন ওনার শরীরটা খারাপ, তো উনি নিজে যেতেন না, কালী মহারাজ যেতেন। তা এত কুইকলি বইগুলো লাইব্রেরিতে জমা দিয়ে নতুন বই নিতেন যে লাইব্রেরিয়ান জিজ্ঞেস করছেন আপনি কি নিজে পড়েন না? উনি বলেন না, আমি আমার গুরু ভাইয়ের জন্য নিজে। কিন্তু আমার বিশ্বাস হয় না যে উনি মানে বইগুলো পড়েন, কেন এগুলো এই কদিনে তো দূরের কথা, সারা জীবনেও এতগুলো বই পড়া সম্ভব কিনা আমার সন্দেহ আছে। তো সেটি কালী মহারাজ গিয়ে স্বামীজিকে বলেছেন যে এরকম লাইব্রেরিয়ান সন্দেহ করছে যে বইগুলো শুধু শুধু নিচ্ছি আর ফেরত দিচ্ছি। তখন স্বামীজি বললেন যে আচ্ছা এই কথা বলছে, তাহলে চল দেখি। তো স্বামীজি তারপরে গেলেন, সেখান থেকে প্রশ্ন করতে বাধ্য করলেন, এবং প্রশ্নের শুধু উত্তর নয়, কোন পাতায় ওই উত্তরটি আছে সেটিও বলে দিলেন। সেটা সেই ঘটনাটি সেখানে আছে। এখন যদি আপনার মিরাটে লাইব্রেরিতে যান, মিরাট অনেকটা আমাদের এখানে ব্যারাকপুর যেরকম ক্যান্টনমেন্ট টাউন, তো উত্তরপ্রদেশের ক্যান্টনমেন্ট টাউন হচ্ছে মিরাট, আর একটা ক্যান্টনমেন্ট টাউন হচ্ছে কানপুর। তো মিরাটে এই লাইব্রেরিটি এখনও আছে, যদি কখনো ভিজিট করেন আপনারা দেখবেন। তো স্বামীজি নিজেই কিন্তু নিজের যে উপদেশ দিচ্ছেন সেটি জীবনে করে দেখাচ্ছেন যে একাগ্রতা থাকলে আমরা কি করতে পারি। তো যে সাবজেক্টটি হোক না কেন, যেমনই সাবজেক্ট হোক না কেন, আমি আইআইটিতেও দেখেছি আমাদের যারা ভালো রেজাল্ট করতো, ভালো স্টুডেন্ট ছিল, তারা লাইব্রেরিতে যখন পড়তো, তারা লাইব্রেরিতে কোথায় আলো কম আলো বেশি, কোথায় শব্দ হচ্ছে, কে কথা বলছে, কোনো কিছুইতেই ভ্রুক্ষেপ থাকতো না। তো আমি ভালো ছাত্রদের দেখেছি, নিজের স্কুলেও দেখেছি, অন্যান্য ইনস্টিটিউশনে দেখেছি, মনকে একাগ্র করতে পারলে কোনো কিছুই অসাধ্য নয়। আর মনকে একাগ্র করার নিয়মটিও তিনি বলে যাচ্ছেন, বলছেন যে উই হ্যাভ দ্য সেম মাইন্ড। এই যে এখন বসে আমি কথা বলছি, আপনারা শুনছেন, এরপরে ক্লাসে যাবেন, ক্লাসের কথা শুনবেন, তারপরে গান, প্রেয়ার হল, তার প্রেয়ার হলে যাবেন, খেলাধুলো করবেন। প্রত্যেকটি সময় কিন্তু আমরা মন দিয়ে যদি কাজগুলো করার অভ্যেস করি, তাহলে ওই ইনস্ট্রুমেন্টটা তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর হতে থাকে। আর যত তীক্ষ্ণ হবে আপনার পড়াশোনা তত ভালো হবে। স্বামীজিকে পড়লে এই একটি ইনস্ট্রুমেন্ট, যেটা ইউজ করে আমরা জীবনে অনেক কিছু করে ফেলতে পারি, অনেক অসম্ভবকে সম্ভব করতে পারি, সেটা কিন্তু করা সম্ভব। দ্বিতীয় যে জিনিসটা সম্ভব সেটা হচ্ছে মানুষ হিসাবে আমাদের লক্ষ্য কি হতে পারে, আমাদের জীবনের লক্ষ্য কি, এইটি নির্দেশ কিন্তু তার লেখায় এবং ভাষণে আছে, যা আমাদের জীবনের উদ্দেশ্য কি। ঠাকুর খুব সহজে বলেছেন মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবান লাভ। স্বামীজি কিন্তু সেটাকে আরো স্পষ্ট করে দিচ্ছেন, বলছেন নিজেকে জানো। নিজেকে জানার যে রাস্তা তিনি দেখাচ্ছেন সেটি কিন্তু বারবার বলছেন যে এটা বেদান্তের শিক্ষা, যে আমরা কেউই শুধু জড় পদার্থের মতো নয়, আমাদের মধ্যে একটি অসীম চৈতন্য আছে, মহারাজের নাম, যার অসীম শক্তি। কেননা সেই শক্তি সবার মধ্যে আছে। এবং বেদান্তের যে ব্যাখ্যা, তাতে আমরা পাই যে সমগ্র সেই শক্তি কিন্তু সবটাই এক, এর মধ্যে একটা অদ্ভুত ইউনিটি আছে। আমরা সবাই আসলে এক, আমাদের প্রকাশ ভিন্নভাবে হয়ে আছে, কিন্তু সেইটা জানতে পারলে সেটি হচ্ছে মোক্ষম জ্ঞান, আত্মজ্ঞান। এবং ওই জ্ঞান যদি আমরা লাভ করতে পারি, সেটি আমাদের জীবনের আসল উদ্দেশ্য। কেন? তার কারণ আমরা আমাদেরকে চিনতে পারি, আমাদের স্বরূপটা জানতে পারি।
বেদান্তের যে এই শিক্ষা আছে সেখানে বারবার দেখবেন বলা হয় যে আমরা আমাদের যে পঞ্চকোষ আমরা পড়ি, আমাদের প্রথমে প্রাণময়, মানময়, বিজ্ঞানময়, লাস্টে হচ্ছে চৈতন্যময়। সেই সত্তা যদি আমরা সন্ধান পাই তাহলে কিন্তু আমাদের আর জীবনে নতুন করে পাওয়ার কিছু থাকে না, বিকজ আমরা কি সেটা জানাটাই হচ্ছে আমাদের জীবনের মূল উদ্দেশ্য। স্বামীজির প্রত্যেকটা কথাতেই সেরকম আছে। সিংহের আর ভেড়ার গল্প দিয়ে বলছেন যে আমরা যতক্ষণ না ওই অজ্ঞানতা, বেদান্তের এটা শিক্ষা যে আমরা নিজেদেরকে চিনতে পারি না কেন, বিকজ সেখানে একটা ভেইল অফ ইগনোরেন্স আছে, অজ্ঞানতার পর্দা আছে। এই পর্দা কী করে যাবে? জ্ঞান রূপ ওসি তরবারি দিয়ে সেটাকে কেটে ফেলতে হবে। তো সেইটা করতে গেলে কিন্তু স্বামীজির যে চিন্তাধারা সেটিকে বারবার যদি আমরা অনুধ্যান করি তাহলে এই কাজটাও আমাদের পক্ষে খুব কঠিন হয় না। আমাদের তার চিন্তাধারা যেগুলো আছে সেগুলো যদি আমরা মেনে চলি, সেগুলো মানলেই কিন্তু আমাদের পক্ষে এই রাস্তায় চলা সম্ভব। আরেকটি বিশেষ জিনিস যেটা স্বামীজি তার জীবনে দেখিয়েছেন সেটি হচ্ছে যে আমরা ভারতীয় হিসাবে আমাদের গর্ব অনুভব কেন করা উচিত। তার কারণ হচ্ছে এই যে সভ্যতা এগিয়েছে, মানব সভ্যতা যে এগিয়েছে তার মূলত দুটি দিক আছে। এটি স্বামীজি নিজেই লিখে গেছে যে একদিকে আমরা বাইরের দিকটাতে এগিয়েছি, সেটা ইউরোপ এবং আমেরিকা পাশ্চাত্য সভ্যতার দিকে এগিয়েছে, আর প্রাচ্য যেখানে আমাদের ভারতীয় সভ্যতা এবং অন্যান্য আরও অ্যাসোসিয়েটেড যে সমস্ত জায়গা, যেমন প্রাচ্যের চীন এবং ভারতবর্ষের আশপাশে যে সমস্ত দেশ আছে, সেই দেশগুলিতে কিন্তু আমরা চিন্তাভাবনা, আমাদের চিন্তার ভেতর দিকটাতে আমরা অগ্রসর হয়েছি। আমরা নিজেদের অন্তর্দৃষ্টিকে প্রসারিত করেছি। এইটা দেখা গেছে যে অন্যান্য সমস্ত দেশ যেহেতু বাইরের প্রকৃতিকে জয় করতে এগিয়েছে, তাদের মধ্যে কিন্তু একটা দখলদারিত্বের টেন্ডেন্সি দেখা গেছে সমস্ত সভ্যতা। ভারতীয়দের মধ্যে এটা ছিল না। ভারতীয়রা কিন্তু স্বামীজির বক্তৃতায় আছে, শিকাগো বক্তৃতার প্রথমেই তিনি বলছেন যে যেখান থেকে লোক এসছে তারা সবাই কিন্তু ভারতবর্ষে এসে আশ্রয় পেয়েছে। না, এটাকে দুর্বলতা ভাবা ভুল। অনেকে মনে করে এটা দুর্বলতা, আমরা বাইরে যেতে পারিনি বা বাইরের অন্যান্য দেশকে জয় করিনি, কিন্তু এটা করিনি অত্যন্ত জ্ঞানতভাবেই আমরা করিনি। আমাদের সভ্যতা কিন্তু যে ভেতরের দিকে যে অগ্রসর হয়েছে সেটি আমাদেরকে এমন একটা অতীন্দ্রিয় সত্যের সন্ধান দিয়েছে যার সন্ধান কিন্তু এখনো পাশ্চাত্য সভ্যতা পায়নি। তারা চেষ্টা করছে এখনো। আপনারা যারা ইউটিউবে বিভিন্ন লেকচার দেখেন বা ইদানিং যে সায়েন্সের বিভিন্ন ফ্রন্টিয়ার্সের উপরে রিসার্চ হচ্ছে, সেখানে একটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম হচ্ছে হার্ড প্রবলেম অফ কনসাসনেস। এই চৈতন্য বেদান্ত যেটাকে মনে করে যে চৈতন্য সর্বত্র আছে এবং আমরা এক একটি ইনস্ট্রুমেন্ট যার মধ্যে দিয়ে সেই চৈতন্যের পরিস্ফুরণ হয়েছে, সেটি এখনও কিন্তু পাশ্চাত্য সভ্যতা পুরোপুরি মেনে নেয়নি। সায়েন্স মনে করে যে কনসাসনেস ইজ এ প্রোডাক্ট অফ মাইন্ড বডি কমপ্লেক্স। তো সেই জায়গা নিশ্চয়ই সায়েন্স, স্বামীজি নিজেই লিখেছেন যে রিলিজিয়ান ইফ ইট ইজ নট সায়েন্টিফাইড বাই সায়েন্স, সায়েন্টিফিক এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে যদি সে না দাঁড়াতে পারে তাহলে সেই রিলিজিয়ানকে উনি বিশ্বাস করেন না। ফলে আমাদের যে ঋষিমুনিরা যে সত্যের সন্ধান পেয়েছেন, বিজ্ঞানও সেই সত্যের সন্ধান পাবে, একদিন নিশ্চয়ই পাবে। কোন পথে কীভাবে পাবে সেটা আমরা দেখব। কিন্তু এই যে এই সত্যের সন্ধানে যে ভারতীয়রা যুগের পর যুগ চেষ্টা করে পৌঁছেছেন, সেই জন্যই আমাদের ভারতীয় হিসাবে গর্ববোধ করার বিশেষ কারণ আছে। সারা বিশ্বের আমাদের কাছ থেকে নেওয়ার অনেক কিছু আছে। এইটি স্বামীজি কিন্তু 1893 সালে শিকাগোতে পৌঁছে প্রথম ভারতীয় সভ্যতার সেই যে দিকটি সেটি তুলে ধরলেন। পরবর্তীকালে আস্তে আস্তে ইনফ্যাক্ট গিয়েছেন, খুব কষ্ট করে গিয়েছেন, সঙ্গে পয়সা করে কিছু নেই। প্রফেসর রাইট একটা ছোট্ট রেফারেন্স করে দিয়েছেন, তার কারণে তিনি সময় পেয়েছেন 3 মিনিট বলবার জন্য। আমাকে তো এখানে মহারাজ 15 মিনিট প্রায় সময় দিয়েছেন। স্বামীজি 3 মিনিট পেলেন, শুরু করলেন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, তাতে 2 মিনিট চললো হাঁটতেন। ফাইনালি তারপরে 3 মিনিট উনি বললেন, এবং তারপরে স্বামীজি কিন্তু পুরো অধিবেশনে বেশ কয়েকটি বক্তৃতা রেখেছেন। এবং তাতে এই যে দিকটি, যে লড়াই নয় সহযোগ, ধ্বংস নয় অ্যাসিমিলেশন, আর বিভেদ নয় ডিভিশন নয়,
সমন্বয় এবং শান্তি, এই বার্তাটি তিনি দিলেন। কোত্থেকে দিলেন? বেদান্তের বার্তা, ঠাকুরের বার্তা, ভারতের বার্তা। এইটা কিন্তু স্বামীজির লেখার থেকে আমরা পেতে পারবো। তো স্বামীজির লেখা প্রত্যেকটি অংশ এমনভাবে আমি প্রায়ই পড়তে হয়, তার কারণ না পড়ে থাকা যায় না, যেটা একদম শুরুতে বলেছি। এবং পড়ার সময় দেখি যে স্বামীজি যেন মনে হচ্ছে আমরা সারাংশ লিখি না, কোনো প্যারাগ্রাফ দিলে তার সারাংশ লিখতে হয়, ওর আর সারাংশ করা যায় না, এত কোজেন্ট, এত কংক্রিট, আর ছোট করা যায় না লেখাগুলোকে। বিইং গুড অ্যান্ড ডুইং গুড, দ্যাট ইজ হোল অফ রিলিজিয়ন। এরপরে আর কি বলার থাকতে পারে? আপনারা প্রত্যেক দিন রুটিনলি যে সেলফ স্টাডি করি আমরা শোয়ার আগে, ওই সময় যদি একটু একটু করে স্বামীজির লেখা, চিঠি, বাংলায় ছোট ছোট লেখা আছে স্বামীজির, অসাধারণ বাংলা। সাহিত্যের উন্নতির জন্য স্বামীজির লেখা পড়া উচিত। নিজের লেখাও সুন্দর হবে, আপনার এক্সপ্রেশনস ভালো হবে। আমি জানি না আমার কথা শুনতে ভালো লাগে কিনা, তার মধ্যে পুরোটাই স্বামীজির ওই বই পড়ে পড়েই হয়তো তৈরি হয়েছে। এখানে আসার আমন্ত্রণের জন্য মহারাজকে আবার ধন্যবাদ জানাই। আমার সামনে মহারাজরা বসে আছেন, শিক্ষকেরা বসে আছেন, সবাইকে আবার প্রণাম জানিয়ে আমরা বক্তৃতা শেষ করছি।